কয়েক মিনিট উন্নয়নের বক্তব্য রাখত। আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ যারা করছিল তারা সবার উন্নয়ন হয়েছে, জনগণের উন্নয়ন হয়নি। আমাদের প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে অনেক নির্বাচন করার মতন যোগ্য প্রার্থী আছে আমাদের মধ্যে। শেখ হাসিনার শাসন আমল থেকে আপনারা কিছু শিখছেন কি? আমাদের শক্তি হচ্ছে জনগণ, মেজর শক্তি হচ্ছে, পাওয়ার হচ্ছে মহিলারাই দানের শীষকে মুক্তি দেবে। আপনাদের মধ্যে দ্বন্দ্ব এবং অসহযোগিতা, তো এই যে দ্বন্দ্ব বা অসহযোগিতা করা, এটা দলের মধ্যে, মূল দলের মধ্যে বা দানের শীষ প্রতীকে কোনো ইফেক্ট আসবে কিন্তু? স্বাভাবিকভাবে সবাই চাইবে মনোনয়ন, সবাই চাইবে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করবো আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতিটুকু কীরকম আছে, বা বিএনপির রাজনীতি কীভাবে তারা হালচাল চালাচ্ছে এবং তারা মাঠ কীভাবে চাঙ্গা অবস্থায় রাখলো তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ ইউনিট খ্যাত এই চট্টগ্রাম উত্তর জেলা শাখা বিএনপি কী অবস্থা আছে, তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো তারা কতটুকু গতিশীল বা সুশৃঙ্খলিত আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। তো আলোচনার আলোচক হিসেবে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন, যদি আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন, সম্মানিত উপদেষ্টা, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ ইউনিট চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম আকবর খন্দকার। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু সরল প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। চট্টগ্রাম উত্তর জেলা শাখা, আপনি সম্মানিত আহ্বায়ক, এর আগে আপনি দায়িত্ব পালন করেছিলেন এই জেলার। এখন এই সাংগঠনিক অবস্থা, আপনার তো প্রায় 15-16 বছর আপনার ক্ষমতার বাইরে ছিলেন, এই সাংগঠনিক অবস্থা এখন কি অবস্থা আছে? শক্ত, নড়বড়ে, শক্তিশালী? আমরা বিগত 17 বছর এখানে যথাযথভাবে রাজনীতি হয়নি। একটা ভ্যাকুয়াম, রাজনীতির একটা ভ্যাকুয়াম হয়ে গিয়ে দেশের মধ্যে, কারণ একদলীয় সরকারের মতো কর্মকাণ্ড চলছে। এর মধ্যেও আমরা 2021 সাল থেকে আমি নতুনভাবে যখন আহ্বায়কের দায়িত্ব নিই, একটা জিনিস মনে রাখতে হবে, আমি 1984-এ উত্তর জেলা বিএনপির সেক্রেটারি হই। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি। আমাদের KM ওবায়দুর রহমান মহাসচিবের উপস্থিত সম্মেলন হয়েছিল। এরপরে 92-তে আবার সম্মেলন হলো, আবার মীর মোহাম্মদ নাসিরউদ্দিন প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। 95 আবার সম্মেলন হলো, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আমি সভাপতি, শাহজাহান সিরাজ সেক্রেটারি ছিল। দেন 2003-তে আবার ব্যালটের মাধ্যমে ভোট হয়, আমি প্রেসিডেন্টের সভাপতি নির্বাচিত হই, আবার এতে হই শাহজাহান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। আমি up to 9 পর্যন্ত দায়িত্ব পালন করছি। অ্যাবাউট সেই সময় 28 ইয়ার্স আমি সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি, এবং 2009-এ আমি চলে যাই, এটাকে দায়িত্ব হস্তান্তর করে চলে যাই। 2009 থেকে আমি দায়িত্ব নেওয়ার পরে তখন অবশ্য রাজনৈতিক পরিবেশ ছিল না, তখন বিভিন্ন সমস্যা হয়েছিল আমাদের দলের মধ্যে। আমি দায়িত্ব নেওয়ার পরে চট্টগ্রাম উত্তর জেলার 7টি উপজেলার মধ্যে এই মুহূর্ত পর্যন্ত 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় 85 ইউনিয়ন আছে। 85 ইউনিয়নের মধ্যে 765 ওয়ার্ড আছে। প্রতিটি ওয়ার্ড কমিটি করা হয়েছে, ইউনিয়ন কমিটি হয়েছে, এক্সেপ্ট আমাদের একটা উপজেলা মিরাসরাই ছাড়া। বাকি অধিকাংশ 95% ইউনিট কমিটি আছে, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি। দেন উপজেলা কমিটি হয়নি। উপজেলা আমরা যদিও বা ওয়ার্ড, ইউনিয়ন
সম্মেলন সাংগঠনিক কমিটি আমরা করেছি, করার পর উপজেলা সম্মেলন আমরা করতে পারিনি। কারণ যখন আমরা ওয়ার্ড আর ইউনিয়নের সম্মেলন বা কমিটি করে ফেলছি, দেন আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনের কর্মসূচি আমরা পালন করতে গিয়ে আমরা আর এদিকে সাংগঠনিক কর্মকাণ্ডের দিকে আমরা আর মন দিইনি, এটাকে আমরা স্টক পোস্টপন করেছিলাম সেই সময়। পরবর্তীকালে আমরা আমাদের আবার 9টি পৌরসভা আছে, 7টি উপজেলা 9টি পৌরসভা। 9টি পৌরসভা, 9টি পৌরসভার মধ্যে আমাদের 81 ওয়ার্ড আছে, 81টি ওয়ার্ড আছে। 81টি ওয়ার্ডের মধ্যে আবার 965টি ওয়ার্ড আছে, ইউনিট আছে। আমরা সবগুলো কমিটিগুলা এই মুহূর্তে গঠন করা আছে, 965 ইউনিট করা আছে আমাদের এই মুহূর্তে। আমি মনে করি সাংগঠনিকভাবে এই মুহূর্তে আমরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সম্পূর্ণভাবে আমরা ভালো অবস্থায় আছি ইনশাআল্লাহ। আপনি 7টি উপজেলার কথা বললেন, 7টি উপজেলার মধ্যে বেশ কিছু উপজেলা এখনো পর্যন্ত আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত। যেহেতু খুব শীঘ্র নির্বাচন, এখন কি আপনারা যেহেতু আহ্বায়ক কমিটি দিয়ে কি আপনারা যাবেন, নাকি পূর্ণাঙ্গ কমিটি আপনার নেতাকর্মীদেরকে উপহার দিবেন? প্রথমেই আমি বলি, আমাদের চট্টগ্রাম বিভাগের বিএনপি পুনর্গঠনের জন্য একটা সেল করা হয়েছে। আমাদের দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খানের নেতৃত্বে, উনি টিম লিডার, ওনার নেতৃত্বে একটা টিম করা হয়েছে পুনর্গঠন করার জন্য। আমাদের ইতিমধ্যে 2-3টি মিটিং হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে আমরা 90 দিনের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বা চট্টগ্রাম বিভাগের যে সমস্ত প্রস্তুতিমূলক আছে উপজেলা সম্মেলন করে জেলা সম্মেলন করা। আমাদের আজকে থেকে প্রায় কয়েক মাস আগে আমাদের সকল উপজেলার ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে এবং পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো করা হয়েছে। বাট আমরা উপজেলা সম্মেলন এবং পৌরসভা সম্মেলন আমরা করিনি, আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা সেই প্রস্তুতি হিসেবে প্রতিটি উপজেলায় আমরা একজন জয়েন্ট কনভেনারকে আমরা টিম লিডার হিসেবে দায়িত্ব দিয়েছি। ওই টিম সম্মেলনের জন্য টিম লিডার প্রধান নির্বাচনী কমিশনার হিসেবে কাজ করছে, আর 2জন সিনিয়র লিডার থাকবে আছে তাদের সাথে। তারা নির্বাচনে সহকারী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছে এবং তাদের নেতৃত্বে সে কর্মকাণ্ডগুলো চলছে। নাম্বার 2 হচ্ছে, নির্বাচন করতে হলে যে সাংগঠনিক কমিটি লাগবে বা পূর্ণাঙ্গ কমিটি লাগবে সেটা কোনো নট ম্যান্ডেটারি। আমাদের প্রস্তুতি কতটুকু আছে, আমরা প্রস্তুত কিনা, সেটা হয় আহ্বায়ক কমিটি, হয়তো পূর্ণাঙ্গ কমিটি, অথবা কোথাও কমিটি নাই বা আছে, বাট সেটা অন্য ব্যাপার। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ওইটা প্রস্তুতির ব্যাপার, মানসিক এবং সাংগঠনিকভাবে আমরা কতটুকু আমরা প্রস্তুত আছি সেটাই হচ্ছে আমাদের বড়। আহ্বায়ক কমিটি তো একটা স্বল্প সংখ্যক সদস্য দিয়ে গঠিত, আর একটা পূর্ণাঙ্গ কমিটি অনেকগুলো সদস্য যুক্ত হতে পারে এই কমিটিতে। আমাদের জানা মতে বিএনপির মূল শক্তি হচ্ছে তৃণমূল। তো সেহেতু 17 বছর যেহেতু ক্ষমতার বাইরে, এই তৃণমূলের অবস্থা কীরকম? তারা এখন তাদেরকে চাঙ্গা করার জন্য আপনাদের পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনি উত্তর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক? তৃণমূলকে চাঙ্গা করার ব্যাপারে একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা রাজনৈতিক দল, যেটা আমরা মনে করি মোর দেন 80% বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাজনীতির পক্ষে সবাই উদ্গ্রীব। আর তৃণমূলের কথা বলা হচ্ছে, তৃণমূলকে আরও শক্তিশালী করার জন্য বা সক্রিয় করার জন্য আমাদের কি কর্মসূচি আছে বলছেন। আমরা ইতিমধ্যে আমরা 31 দফা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন উপজেলায় হচ্ছে, বিভিন্ন পর্যায়ে হচ্ছে কর্মসূচিগুলো হচ্ছে, এবং আমাদের দলে বিভিন্ন কর্মসূচি গ্রহণের এবং জনগণের কাছাকাছি যাওয়া হচ্ছে। যতই আমরা জনগণের কাছে যাব, আমাদের কর্মসূচিগুলি আমরা নিয়ে যদি জনগণের পাশে থাকি,
তাহলে নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছে সবাই চাঙ্গা থাকবে এটার ব্যাপারে। এবং সেই উদ্যোগ আমরা নিয়েছি, দল নিয়েছে। এই ব্যাপারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান খুবই এফেক্টিভভাবে কাজ করছে। এক্ষেত্রে কেন্দ্র কি ভাবছে বা আপনি কি ভাবছেন নির্বাচনের আগ মুহূর্তে বা আপনাদের যে 7টি উপজেলা বা 9টি পৌরসভা তার আওতায় যেসব ওয়ার্ডগুলো আছে, এই নির্বাচনের আগ মুহূর্তে কোনো নতুন করে সাজানোর কোনো পরিকল্পনা আপনাদের বা আপনার আছে কিনা? আমি প্রথমেই বলেছি, একমাত্র একটা উপজেলা ছাড়া প্রতিটি 6টি উপজেলার 6টি উপজেলাতে প্রায় 85 ইউনিয়ন আছে। 85 ইউনিয়ন মধ্যে 765 ইউনিট আছে, ওয়ার্ড আছে। আবার 7টি উপজেলা আছে। 7টি উপজেলার মধ্যে অ্যাবাউট 81 ওয়ার্ড আছে। ওই ওয়ার্ডের মধ্যে আবার অনেক ইউনিয়ন থেকে আবার পৌরসভা তো ওয়ার্ড আছে। ওই ওয়ার্ডগুলো এফেক্টিভভাবে কাজ করছে সবাই, সবগুলো। তো এইবার নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হতে চলছে, বিশেষ করে তরুণ প্রজন্ম। তারা কিন্তু আসলে ভোট কেন্দ্র চোখে দেখলেও কিন্তু ভোট দিতে পারে নাই। এরকম আমরা ছাত্রদের পক্ষ থেকে বা তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটা হতাশার কথা আমরা শুনতে পাই। এবার নির্বাচনটা এক কথা চ্যালেঞ্জিং হতে চলছে, উৎসবমুখর হতে চলছে। সেটার জন্য নতুন করে আপনার এই উত্তর জেলা শাখাকে কোনো সাজানোর কোনো পরিকল্পনা আছে কিনা? কোনো ইউনিট যদি আবার পুনরায় করার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেগুলো অবশ্যই আমরা করে নেব। তবে মোটামুটি সবগুলো ইউনিটের মধ্যে করা আছে। এবং আমার এখনো পর্যন্ত ইউনিয়ন সম্মেলন হচ্ছে, যেমন ফটিকছড়ি উপজেলাতে এখনও তাদের 18টা ইউনিয়ন মধ্যে 13টা ইউনিয়ন তারা করেই ফেলেছে। আরও 5টা ইউনিয়নের কাজ চলতেছে। বাট ওয়ার্ড কমিটি করে ফেলেছে তারা অনেক আগে। তারা কিন্তু ব্যালটের মাধ্যমে করা হচ্ছে, সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে। আবার অন্যদিকে মিরেশ্বরের এক প্রকার ইলেকশন ফ্লেভার দেয়। হ্যাঁ, রাইট। মিরেশ্বরের মধ্যে আমাদের একটু সমস্যা হয়েছে সাংগঠনিকভাবে, সেখানে নতুনভাবে আমরা উদ্যোগ নিচ্ছি। সুতরাং মোরলে সব উপজেলা বা পৌরসভার মধ্যে সেই ধরনের যদি কোনো কিছু করার প্রয়োজন থাকে আমরা করব। আমরা কিছু অভিযোগও শুনতে পাই আপনার দলের মধ্যে, যে সেটা হচ্ছে মানে আপনাদের মধ্যে দ্বন্দ্ব এবং অসহযোগিতা। আমরা একটু গ্রুপিং রাজনীতি দেখি। আপনি শুধুমাত্র 7টি জেলার কোনো না কোনোভাবে দেখবেন। আসলে এটা গ্রুপিং রাজনীতি কিন্তু এটা অনেক আগেকার একটা সংস্কৃতি থেকে আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা বের হতে পারছি না। সেক্ষেত্রে এই যে দ্বন্দ্ব বা অসহযোগিতা করা, এটা মূল দলের মধ্যে বা দানের শীষ প্রতীকে কোনো ইফেক্ট আসবে কিনা? আমি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী একটা বৃহৎ সংগঠন। সুতরাং একটা সংগঠনের মধ্যে, বড় দলের মধ্যে গ্রুপিং বা দ্বন্দ্ব থাকতেই পারে। একটা পরিবারের কয়েকজন সন্তানের মধ্যে অনেক মতানৈক্য থাকতে পারে। তো বৃহৎ একটা রাজনৈতিক দলের মধ্যে অনেক কিছু হতে পারে, তবে সেটা যেন সহনীয় পর্যায়ে থাকে। এটাই হচ্ছে। এখন কি সহনীয় পর্যায়ে আছে কিনা? আপনি অবশ্যই সেরকম অসহনীয় পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি, যদিও বা কোথাও কিছু ব্যতিক্রম আছে। আমরা সেটা সাংগঠনিকভাবে আমরা চেষ্টা করতেছি। এটা পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে?
নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাতখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। কোন আপনাদের মূল কাজ হচ্ছে বিভিন্ন চাঙ্গা করা, এক কথায়। তো সেহেতু এই যে সম্মেলনের মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে, নেতৃত্বে আসছে, সেই জায়গায় আপনি তরুণ প্রজন্মকে বা তরুণদের নেতৃত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা কিভাবে নিয়ে আসছেন? এটা নিঃসন্দেহে একটা সময় উপযোগী পদক্ষেপ, তরুণ প্রজন্মকে অ্যাড করা, নিয়ে আসা। যেমন আমি যে রাজনীতির দায়িত্ব চট্টগ্রাম উত্তর জেলায় নিয়েছে 1984-এ। এখন আমি যাদের সাথে কাজ করছি তারা কেউ আছে ইয়ং, কেউ আছে আমার সমকক্ষ, এরকম আছে। সুতরাং আমাদের পরবর্তী প্রজন্ম এখানে এসে জয়েন হওয়া অবশ্যম্ভাবী। আমাদেরকে আমাদের শূন্যস্থান পূর্ণ করতে হবে। আমরা এক সময় রাজনীতির মাঠ থেকে চলে যাব, এমনকি দুনিয়া থেকেও চলে যেতে পারি। আমরা যে কোনো সময় আসছি, আল্লাহ ডাকে সাড়া দিতে হবে, আনডাউটেডলি। সুতরাং আমাদেরকে সে নতুন প্রজন্মকে আমাদের শূন্যস্থান পূরণ করা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সে ব্যাপারেও আস্তে আস্তে আমাদের এখানে রিহেবিলিট হচ্ছে, আমাদের জয়েন হচ্ছে এখানে। 7টি উপজেলার 7 জন প্রার্থী কিরকম হইতে পারে তা নিয়ে আপনাদের বা আপনার কোনো আলোচনা বা এটা নিয়ে গবেষণা হচ্ছে কিনা জনাব গোলাম আকবর খন্দকার? স্বাভাবিকভাবে 2000-এ যে নির্বাচন হলো, 2001-এ যে নির্বাচন হলো, ওই নির্বাচনে সরকার গঠন করলো। এরপরে কিন্তু সেরকম অ্যাকসেপ্টেবল ইলেকশন কিন্তু পরবর্তী আর হয়নি। 2009, 14, 18, তারপরে 24 সেটা হয়নি। আমাদের প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে অনেক নির্বাচন করার মতন যোগ্য প্রার্থী আছে আমাদের মধ্যে অনেক। প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমাদের দলের যোগ্যতম প্রার্থী আছে। যোগ্য প্রার্থী বেশি থাকার কারণে আপনার চ্যালেঞ্জ মনে করছেন? না, চ্যালেঞ্জ হবে না। সেটাই দল হাইকমান্ড ওখান থেকে যাচাই বাছাই করে যাদেরকে প্রয়োজন, যারা সবকিছু ক্রাইটেরিয়ার মধ্যে আসবে তাদেরকে দেবে। এটা কোনো সমস্যা হবে না আশা করি। কারণ চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে 7টি সিট মধ্যে 6টা বিএনপির, সবসময় বিএনপি দলের মনোনয়ন যারা পেয়েছে তারাই নির্বাচিত হয়েছে। 6টা অথবা 7টা এরকমই মোটামুটি বলা যেতে পারে 7টা সিটে উত্তর জেলা বিএনপি মনোনয়ন প্রত্যাশীও দেখা যাচ্ছে, কারণ এরকম যোগ্য প্রার্থী অনেক দেখা যাচ্ছে। এখন অনেককে তো আর সংসদ সদস্য তো বানানো যায় না বা নমিনেশন দেওয়া যায় না। সেক্ষেত্রে এই ব্যাপারটাকে নিয়ে খুব চ্যালেঞ্জ মনে হবে কিনা? আমি মনে করি এটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়। এটা দলের হাইকমান্ড আনডাউটেডলি সঠিক সিদ্ধান্ত নেবে। দলের হাইকমান্ডও সঠিক সিদ্ধান্ত নেবে, পাশাপাশি আপনার নেতাকর্মীরা কি চায় বা না চায় তাদের একটা চাওয়ার একটা
জায়গা থাকতে পারতো এই জায়গায়। প্রতিটি নির্বাচনী এলাকা সিনিয়র নেতা আছে, তারা নির্বাচন করেনি বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। স্বাভাবিকভাবে সবাই চাইবে মনোনয়ন, সবাই চাইবে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এটাই আপনার দৃষ্টিভঙ্গি কীরকম? মানে আসলে ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায়, তরুণরা এবার যেহেতু মূল আকর্ষণ এই তরুণ প্রজন্ম, তরুণরা, সেক্ষেত্রে বিএনপির ভাগ্যটা কি হতে পারে? আনডাউটেডলি আমরা তো আমাদের বিজয়ের কথা যদি বলা হয়, আমরা অবশ্যই আমাদের অবস্থান আমরা ভালো এটাই মনে করি। এটা আপনাদের কারণ হচ্ছে আপনাদের শক্তি কোন জায়গায়? মানে আপনারা আনডাউটলি আমাদের শক্তি হচ্ছে জনগণ, আমাদের শক্তি হচ্ছে জনগণ, আমাদের শক্তি হচ্ছে মেজর শক্তি হচ্ছে পাওয়ার হচ্ছে মহিলারাই দানের শীষকে ভোট দেবে এবং জনগণ তো আছে, জনগণের পাশাপাশি মহিলা, বিকজ গত 17 বছর পর্যন্ত কোনো ভোট দিতে পারেনি তারা। এবার যদি সুযোগ পায় যাওয়ার, যেদিন ভোট হয় ভোটের আগের দিন থেকে তারা একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুতি থাকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। ভোট কেন্দ্রে গিয়ে যখন নিজের ভোটটা নিজে দিতে পারে, সেইখানে তো আর কোনো কথাই নাই, উল্লাস করতে পারে তারা সবাই। এইবারের নির্বাচনে যেটা একটু চ্যালেঞ্জিং, এই 7টি আসনে চুলচেরা বিবেচনা করেই প্রার্থী দেওয়া হবে বা প্রার্থী দেওয়া লাগবে, এরকম কিছু মনে করছে? অবশ্যই প্রার্থী দেওয়ার সময় সবকিছু চিন্তা ভাবনা করে দেওয়া হবে। হুট করে কেউ ভালো লাগলো বা কারো কোনো কিছু নাই সেটাকে দেব। তবে এই জায়গায় কোন গুণটা প্রার্থীদের, যেহেতু এখন আমাদের অনুষ্ঠানটা হয়তো প্রার্থীরাও দেখছে, সেটা কোন কোন দিকটা বিবেচনা করে তাকে প্রার্থী দেওয়া হতে পারে? আমি মনে করি, সেটা আমার দৃষ্টিভঙ্গি, আমি মনে করি দীর্ঘদিন দলের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, আন্দোলন সংগ্রামে যারা সংশ্লিষ্ট ছিল, তাদেরকে আমি আশা করি দল প্রেফারেন্স অগ্রাধিকার দেবে। আবার আন্দোলন সংগ্রাম হয়েছে, কেউ সাংগঠনিক কর্মকাণ্ডের আন্দোলন সংগ্রামে ছিল না বা বাইরে সরে গিয়েছিল, দলের আবার সুদিন আসলো, মনে হচ্ছে দল ক্ষমতায় যাবে, সেই কারণে সবাই এখন চলে আসছে, তাদের থেকে দেবে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যদি এমন কোনো লোককে দেওয়া হলো বিগত বহু বছর দলের সাথে, দলের কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট না, আন্দোলন সংগ্রামে সংশ্লিষ্ট না, এমন লোককে দেওয়া হলো, এটা হলে যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন পর্যন্ত ছিল তারা কিন্তু ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে করার দরকার নাই। আমি যদি বাইরে সরিয়ে থাকি, দলীয় কর্মকাণ্ডে আমি যদি অংশগ্রহণ না করি, তাহলে তো আমি মনোনয়ন পাবো। সেই কারণে আমার মনে হয় দলের সাথে দলের কর্মসূচি, আন্দোলন সংগ্রামের বিগত অতীত দেখে দল মনোনয়ন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে
প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। শেখ হাসিনার শাসন আমল থেকে আপনারা কিছু শিখছেন কিনা? আসলে তারা তো অনেক ক্ষেত্রে দেখা যায় তৃণমূল থেকে না দিয়েও হলেও বা কোনোভাবে কেন্দ্রকে ম্যানেজ করতে পারলে মনোনয়ন পাওয়া যায়। আসলে এই জায়গাকে বিএনপি আজকে কিছু শিক্ষা নেবে কিনা? ইনফ্যাক্ট গত স্বৈরাচারের আমলে যে 3টা নির্বাচন হলো বা 4টা নির্বাচন যাই হয়েছে, ওই নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার কোনো কিছুই নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন কোনো দল না, নতুন কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না। 91-এ নির্বাচন করলো, সরকার গঠন করলো, তারপর 2001-এ নির্বাচন করে সরকার গঠন করলো। অতীত অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। বাংলাদেশ জাতীয়তাবাদ নিজস্ব অভিজ্ঞতা থেকে সেই শিক্ষা গ্রহণ করবে এবং সেইভাবে। আপনি যেহেতু এই উত্তরাঞ্চলের অভিভাবক একটা যায় রাজনৈতিকভাবে, সেহেতু আপনার বুটটা কোন দিকে যাবে? আপনিও কি ঠিক কেন্দ্রের মতো করে কেন্দ্রের রাস্তায় আপনি হাঁটবেন কিনা? না, অবশ্যই। আমার কোনো নেতা কর্মীকে যদি আমি মূল্যায়ন করার জন্য চিন্তা করি, অবশ্যই তার ভূমিকাটা কি, দলের সাথে বিগত আন্দোলন সংগ্রামে কি অবস্থা ছিল। যেমন আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী, আমি নিজেও, আমরা কর্মসূচি থেকে গ্রেপ্তার হই। 5-6 মাস আমরা গ্রেপ্তারে কারাবরণ করছি। তো প্রত্যেকটা নেতাকর্মী জেলে ছিল। জেলে গিয়ে আন্দোলন, জেলে কেন গেল? দলের জন্য তো গেল। এতগুলো মামলা কেন হলো? পায়ে বেড়ে দিয়ে হাঁটা হলো, আমাকে নির্যাতন করা হলো, আমার মতো আরো 10 জনকে সেভাবে করা হলো। অবশ্যই তাকে বিএনপি করেন বলে রাজনীতি করছি বলে, আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা নেমেছি বলে এমন একজন লোককে নির্বাচনে প্রার্থী দেবে না যে কোনো আন্দোলনে সংগ্রামে ছিল না, যার কোনো ধরনের অবদান ছিল না। যেমন নেতৃত্ব ঠিক করার সময় ঠিক একই রকম। সে দলের সাথে কতগুলো কাজ করেছে, দলের জন্য কতটুকু কাজ করেছে, বিগত আন্দোলন সংগ্রামে তার কতটুকু কন্ট্রিবিউশন আছে, তার কতটুকু মামলা আছে, সে কতবার জেলে ছিল, কতবার সে এই বিষয়গুলো কিন্তু মুখ্য বিষয়গুলোই থাকবে। অবশ্যই এটা বড় কন্ট্রিবিউশন এবং তার কন্ট্রিবিউশনের স্বীকৃতি তার কর্মের মাধ্যমে, তার কর্মেই তো তার কন্ট্রিবিউশন এবং সেটাকে নিয়ে তাকে ডিটারমাইন করা হবে, তার পরবর্তী পদক্ষেপ নেবে। রাজনীতি করাটা মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের উপকারের জন্য। আসলে লাস্ট 16টি বছর অবকাঠামোগত উন্নয়ন আসলে জনগণ উপকৃত হয়েছে কিনা চট্টগ্রাম উত্তরাঞ্চলে? সেই সময় শেখ হাসিনা যখন বক্তব্য দিত, কয়েক মিনিট উন্নয়নে বক্তব্য রাখত, অনেক কিছু কথা বলতো। বাস্তবে আজকে আমরা যখন গ্রাম অঞ্চলে যাই, প্রায় প্রতিটি উপজেলাতে যাই, আমরা সেই রকম উন্নয়ন আমাদের চোখে পড়ে না। হয়তো নিজস্ব আওয়ামী লীগ যারা করে তাদের উন্নয়ন হয়েছে, ব্যক্তিগতভাবে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ যারা করছিল তারা সবার উন্নয়ন হয়েছে, জনগণের উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের গতানুগতিক উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়ন হয়নি। আর উন্নয়ন যদি হতো তাহলে আজকে তো আমরা দেখতাম, মানুষে দেখতো এইগুলা, তাহলে সেই উন্নয়নগুলা কোথায় গেল? সন্দ্বীপ থেকে শুরু করে মিরসরাইয়ের একটা জিনিস হয়েছে, ওখানে শিল্পজোন করা হয়েছে, শিল্পজোনও
মিরেশ্বরের একেবারে এক কর্নারে যেটা হয়েছে নোয়াখালী শহর। বাট আমাদের উন্নয়ন কি, আমাদের রাস্তাঘাট রোড প্রশস্তকরণ এখনো চট্টগ্রাম টাউন থেকে যদি হাটহাজারীতে যাওয়া হয় তাহলে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগে, হয়তো এতে 15-20 মিনিটের একটা রাস্তা, এটাকে ওয়াইডেনিং করা হয়নি। যেমন চট্টগ্রাম থেকে কাপ্তাই সড়ক, এটা অনেক সরু রাস্তা, এটাকে প্রশস্ত করা। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা রাস্তা, কিন্তু কাপ্তাই সড়ক এটা কিন্তু শহরে বই পুস্তকে আমি আরেকটা জিনিস, আমাদের চোখের সামনে চট্টগ্রাম শহরে ম্যাক্সিমাম রোড সংকীর্ণ, এদিকে তারা উন্নয়ন যদি হতো তার রাস্তাঘাটগুলো বড় করতে পারতো না। রিক্সার জন্য সবগুলো কোনো ডিসিপ্লিন নাই, সব রিক্সা সব গাড়ি দিয়ে ব্লক হয়ে থাকে। সেদিন আমি হাইওয়েতে ফ্লাইওভার দিয়ে আমি যাচ্ছি এয়ারপোর্ট, ওখানে আমাদের প্রায় 40 মিনিট ওখানে আমরা ট্রাফিক জ্যাম বসেছে, হাইওয়েতে ট্রাফিক জ্যাম। এটা কেমন, সরি ফ্লাইওভারে ট্রাফিক জ্যাম কেমন করে, ওখানে ফ্লাইওভারে ট্রাফিক জ্যাম পড়ে গেছে, নামতে পারছে না, নিচে নামলে তারা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গেছে, ব্লক হয়ে গেছে, আমরা সবাই বসে আছি। সুতরাং ডেভেলপমেন্ট যদি হয় তাহলে কোথায় গেল, উড়ে কোথায় গেল আমরা দেখতাম। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আমরা গঠন করার পর ইনশাআল্লাহ আমরা সমন্বিত পদক্ষেপ আমরা করব। আমরা বিএনপি আওয়ামী লীগ সরকার থেকে বা বিএনপি উন্নয়ন কর্মকাণ্ড থেকে অনেক আলোচনা শুনতে পাই, সেহেতু ওই আগের কর্মকাণ্ড থেকে বা আওয়ামী লীগের শাসন আমল থেকে আমরা কিছু শিখবো কিনা? আসলে আমরা এখন আর কথা দিয়ে নাই, কাজ দিয়ে প্রমাণ করব। আমি বলি, কাজ করলে সমালোচনা থাকবে, কাজে যদি করা না হয় তাহলে সমালোচনা থাকবে করে। বিগত 91 থেকে 96 পর্যন্ত সরকার, 2001 থেকে 96 পর্যন্ত সরকার, তখন আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ করেছি, গ্রামে গঞ্জে অনেক ডেভেলপমেন্ট কাজ করেছি, সেটা চোখে পড়তেছে। আবার সেটা সমালোচনা হতে পারে, আলোচনা হতে পারে, কাজ করলে আলোচনা সমালোচনা থাকতেই পারে। এটা কোনো আপনাদের এই চট্টগ্রাম উত্তরাঞ্চল একটা পর্যটনের জন্য অপার সম্ভাবনার একটা জায়গা, আর ওই জায়গাটা গ্রাম, উত্তরাঞ্চলে একটা গ্রাম, সেই গ্রামের কৃষি প্রধান আসলে আমাদের দেশ। এই কৃষি খাতকে ডেভেলপমেন্ট করার জন্য বা পর্যটন খাতকে একটু নিয়ে আসার জন্য আপনার কোনো প্ল্যান পরিকল্পনা থাকবে কিনা এই জায়গায় আপনার সরকার গঠন করলে? ইনফ্যাক্ট চট্টগ্রাম উত্তর জেলা যদি সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করা হয়, বলা হয়, তাহলে সেই নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে সেই সময় প্রত্যেক উপজেলা, প্রত্যেক নির্বাচন এলাকার প্রতিনিধিরা এটা ঠিক করবে। এটা এই বিগত শাসনামলে ভিন্নমত যারা পোষণ করে তাদেরকে একটা ট্যাগ দেওয়া হয়, যে জঙ্গি বলে, রাজাকার বলে, এই ধরনের ট্যাগ দিয়ে তাদেরকে দমন করে রাখার ট্রাই করতো। আসলে এই ট্যাগিং রাজনীতি কি আপনি কিভাবে দেখেন জনাব গোলাম আকবর খন্দকার? এটা স্বৈরাচারের একটা পদক্ষেপ, কারণ কাকে কিভাবে দমন করা হয়, দমন করার একটা প্রক্রিয়া। স্বাভাবিকভাবে একজন বুদ্ধিজীবী, একজন ব্যবসায়ী, একজন রাজনীতিবিজ্ঞ একই কায়দা কিন্তু কাউকে দমন করা যাবে না, এক একজনকে এক একটা ট্যাগ দিয়ে তাকে দমন করার জন্য। এটা প্রক্রিয়া, এটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা অংশ। এই টেকনোক্রেসির সাথে কি বিএনপি যুক্ত হবে কিনা? অফকোর্স নট। এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের হাইকমান্ড ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন এই ব্যাপারে। সুতরাং আমরা তো সেই পন্থায় অতীতেও ছিলাম না, সামনে যাওয়ার কোনো পরিকল্পনা থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি। এটা আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনে উত্তরাঞ্চল বা আপনার উত্তর জেলা সেক্টর কিভাবে কাজ করেছে, বা এই আন্দোলনের সাথে উত্তর জেলা শাখা কিভাবে ওতপ্রোত জড়িত ছিল বা ছিল কিনা, বা যুক্ত ছিল, বা কোন খায়দা ছিল, আমি একটু জানতে চাচ্ছি। আন্দোলনের সময় উত্তর জেলার বিএনপির সকল স্তর নেতা কর্মী আন্দোলনের সম্পৃক্ত ছিল, প্রায় প্রতিটি কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিল। লাস্ট মুভমেন্ট 28 অগাস্ট, অক্টোবরের 28 অক্টোবরের ঢাকার ধরপাকড় যখন হলো, এরপর থেকে শুরু হলো তীব্রতা। ওই যে নির্বাচনের আগে যে তীব্রতা যে সৃষ্টি হল, ওখান থেকে আমার উত্তর জেলার প্রায় প্রতিটি উপজেলার নেতা কর্মীরা আন্দোলনের মধ্যে সক্রিয় ছিল। যার যেখানে যে অবস্থায় থাকে ঐক্যবদ্ধভাবে করা সম্ভব হয়নি। তখন আমি এখানে প্রায় অবরুদ্ধ অবস্থায় আমার বাসার মধ্যে আমি ছিলাম। এখানে 28 অক্টোবরের সেই নির্বাচন যে সমাবেশ পল্টন সমাবেশ থেকে আমরা এখানে চলে যাচ্ছিলাম। এখানে আমাদের নেতা কর্মী প্রতিটি উপজেলা থেকে তারা যার যেখানে যে অবস্থান
ছিল সেই অবস্থান থেকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা মানে এক কথা আন্দোলনের ক্ষেত্রে সুসংগঠিত ছিল আপনার উত্তর। আনডাউটেডলি নিঃসন্দেহে সবাই এখানে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করছে। নাম্বার 2 হচ্ছে এই যে অভ্যুত্থানের অংশগ্রহণের আমাদের নেতার কিনা আমাদের দলের যারা আমাদের লেভেলের আমাদের সিনিয়র লেভেলে যারা নেতারা ছিল তাদেরকে যাওয়ার কথা ছিল না, যায়নি। সুতরাং আমাদের ছাত্রদল, যুবদল, আমাদের বিএনপিরও মিড লেভেলের নেতারাও কিন্তু অংশগ্রহণ করেছে, কেন আমরা দিয়েছি। বাট বাই নেমে আমরা অংশগ্রহণ করেছি কারণ এটা ছিল ছাত্রদের আন্দোলন। সেই ট্যাগের মধ্যে আমরা ছাত্রদের আন্দোলন থেকে ইয়ং লোকজন, ইয়ং ছেলেপেলেরা তারা সবাই শরিক হয়েছে। এটা ছাত্রদের আন্দোলন নামই ছিল, বাট মূলত সব দলের অংশগ্রহণ ছিল। বিএনপি, যুবদল, ছাত্রদল, আমাদের দলের হাইকমান্ড থেকে নির্দেশ ছিল সবাই দেওয়া। বাট পরিচিত যা ফেস ভ্যালু বা পরিচিত মুখ কেউ ওখানে যাওয়ার কথা হয়নি, যাদেরকে কম চিনে তারা। কারণ আবার জানবে, সরকার জানবে এটা তো বিএনপি মুখ করতেছে, সেই জন্য এটা ক্লিয়ার হয়ে যায়। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। নির্বাচনে তরুণদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, তরুণদের কাছে এই যে দানের শীষ প্রতীকটাকে ভালো করে পরিচয় করে দেওয়ার জন্য বা আপনাদের জনসমর্থন পাওয়ার জন্য
তরুণদের মাঝে আপনাদের কোনো পরিকল্পনা আছে? ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি নিয়ে আমাদের প্রায় প্রতিটি গ্রামে, প্রতিটি উপজেলার মধ্যে কর্মকাণ্ড চলবে। তা বিশেষ করে আমাদের নেতাকর্মীরা এটাতে অংশগ্রহণ করছে এবং পাবলিকও কিন্তু এটার মধ্যে অংশগ্রহণ করতেছে। সুতরাং এর মধ্যে আমাদের দলের ভাবমূর্তি, আমাদের অংশগ্রহণ, ইন্টারাকশন আমাদের এখানে হচ্ছে। সুতরাং সবাই উৎসাহিত হচ্ছে আগামী দিনে। ছাত্র, তরুণ এদের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য তাদের জন্য আপনাদের প্ল্যানটা কি হইতে পারে? আমাদের বিভিন্ন প্ল্যান আছে। আমাদের পারস্পরিক আমরা যে ইন্টারাকশনের কথা বলছি, আমাদের কর্মসূচিগুলি নিয়ে তাদের সাথে আমাদের ছাত্রদল আছে, যুবদল আছে, আরও 11টি অঙ্গ সংগঠন আছে। এই 11 অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে ইনভলভ করানো হচ্ছে এবং আরও বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করতেছি। যখন এই দলের কেন্দ্রীয় হাইকমান্ড কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করছি। সেটা এই যে আপনাদের দলকে আরো সুসংগঠিত করার জন্য আপনার পরিকল্পনা কোন পথে আপনি সামনের দিকে যান? আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে এই যে 7টি উপজেলা, 9টি পৌরসভা, এগুলো সাংগঠনিক কাঠামোগুলো যদি আমরা শক্তিশালী যদি করে ফেলতে পারি এবং কমিটিগুলো যদি করে ফেলি, সম্মেলনগুলো যদি করি এবং উত্তর জেলা বিএনপি সম্মেলন করে যখন আমি দায়িত্ব হস্তান্তর করে দিতে পারি, এটা আমার মূল পরিকল্পনা। এই 7টি আসন আপনি দলের হাই কমান্ডকে উপহার দিবেন, এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? না, আনডাউটেডলি আমি তো মানে ওই রকম ভাবে আপনি কাজ করছে কিনা? বিগত দিনে আমার চট্টগ্রাম উত্তর জেলার 7টি নির্বাচনের 7 জন এমপি, 7টি নির্বাচনের সৌভাগ্যের ব্যাপার হচ্ছে 7টি নির্বাচন এলাকার সবাই হচ্ছে বিএনপি থেকে মনোনীত এবং বিএনপি জয়লাভ, ধানের শীষের জয়। সুতরাং আগামী দিনে ইনশাল্লাহ 7টি নির্বাচনকে 7 জনে ধানের শীষে জয় হবে। হাইকমান্ড বা আপনার কেন্দ্র এই বাণিজ্যিক রাজধানীকে তো এই চট্টগ্রামকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করে কিনা, এটা নিয়ে খুব স্টাডি করে কিনা, আর আপনার ক্ষমতায় গেলে পরে এই চট্টগ্রামকে যে আসলে বাণিজ্যিক পূর্ণাঙ্গ রাজধানী হিসেবে ধ্যান ধারণায় রাখার জন্য বা রূপ দেওয়ার জন্য আপনাদের পরিকল্পনা থাকবে কিনা? বিগত 17 বছর চট্টগ্রামে কি উন্নয়ন হয়েছে দেখার মতো? কি উন্নয়ন হয়েছে একটাই, সেটা হচ্ছে ফ্লাইওভার। এই ফ্লাইওভার করা ছাড়া চট্টগ্রামে আর কোনো উন্নয়ন হয়েছে? জলাবদ্ধতা, রাস্তা সংকীর্ণতা, ট্রাফিক জ্যাম, সবগুলা ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায় সবগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল্লাহ। হাইকমান্ড বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই চট্টগ্রামকে নিয়ে আলাদা দেখে আর আলাদা কোনো কনসেপ্ট আছে কিনা, যেহেতু অর্থনৈতিক জোন এটা এই চট্টগ্রাম? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এই চট্টগ্রাম থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে চট্টগ্রাম থেকে, সার্কিট হাউস থেকে। চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। চট্টগ্রামের প্রতি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ একটা আকর্ষণ আছে, বিশেষ একটা অনুভূতি আছে। আমরা আনডাউটেডলি চট্টগ্রামের উন্নয়ন হোক সেটা সবাই চায় এবং আমরাও চাই, আমাদের নেতারাও চান এটা। সুতরাং ডেভেলপমেন্ট প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড সুন্দর করে সাজানোর জন্য, রাজনৈতিকভাবে চাঙ্গা হওয়ার জন্য আপনার নেতৃত্বে আপনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সে ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এটিএন বাংলার পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের রাজনীতির হালচাল নিয়ে কথা বলেছে এবং এই চট্টগ্রাম উত্তর জেলা শাখা কী অবস্থা আছে, আসলে শক্ত অবস্থায় না নরম অবস্থায় আছে, তা সুসংগঠিত আছে কিনা নাকি দ্বন্দ্বের মধ্যে আছে কিনা তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।